গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। শীতের সকালে একটু তাড়াতাড়ি সবাইকে ঘুম ভাঙিয়ে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, কি আর করা যাবে, মাঝে মধ্যে সকালে ঘুম থেকে উঠতে হবে। তো দেখো, আজকে যেগুলো আমরা শুরু করব বা যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে কি, তোমাদের জিওটেকটনিক বা জিওমরফোলজির বেশ কিছু কিছু জায়গায় দেখছি তোমরা গন্ডগোল করছো, ঠিক আছে, আনসার দিতে ভুল করছো। সেই জায়গাগুলো আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, ঠিক আছে। তো আজকে আমরা সেরকম একটা টপিক করব, সেটা হচ্ছে গিয়ে যদিও পাস কোর্সের সিলেবাস এটা নেই, কিন্তু অনার্সের সিলেবাস এটা আছে। যেটা হচ্ছে গিয়ে তোমার জল নির্গম প্রণালী বা ড্রেনেজ প্যাটার্ন বা ড্রেনেজ তোমার হচ্ছে গিয়ে নকশা, যেটা হচ্ছে গিয়ে নদী নকশা বলা হয় সেইটা। এখানে যে 10 কি 12টা ড্রেনেজ প্যাটার্ন আছে, সেইগুলোর থেকে কিরকম কোশ্চেন আসতে পারে, কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে, সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। এবং যা আলোচনা হবে আজকে, সেই আলোচনা থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন আসবে পরীক্ষাতে, ঠিক আছে। এটা মনে রাখবে যে যেগুলি আলোচনা করে দিচ্ছি পরীক্ষাতে কিন্তু সেগুলিই আসবে, ঠিক আছে। এর বাইরেও আসতে পারে, কিন্তু এত কনসেপচুয়াল ভেতরে আর ঢুকবে না, ঠিক আছে। তাহলে হেডিং করে নাও সবাই যে জল নির্গম প্রণালী, ঠিক আছে। জল নির্গম প্রণালী বললে হেডিং করে নাও। এখন জল নির্গম প্রণালীর ডেফিনেশন তো তোমরা সবাই জানো, যে কোনো একটি অঞ্চলের প্রধান নদীর সাথে মূল নদী, শাখা নদী বা পরবর্তী নদী বা তোমার হচ্ছে গিয়ে পুনর্ভবা নদী, বিপরা নদী, এগুলো ও হচ্ছে গিয়ে একসাথে যোগ হয়ে যে একটা নকশা বা একটা চিত্রের মতো তৈরি করে, তাকে আমরা জল নির্গম প্রণালী বলে থাকি, ঠিক আছে। এখন এই যে জল নির্গম প্রণালী, এই জল নির্গম প্রণালীকে নিয়ন্ত্রণ কে করছে? মানে এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের, কোথাও বৃক্ষরূপী, কোথাও আয়তক্ষেত্ররূপী, কোথাও জাফরিকার, কোথাও আবার পিনেট রূপী, ঠিক আছে, কোথাও ব্রেডেড, কোথাও ওয়ারবেড, এই ধরনের যে তোমার হচ্ছে কি ড্রেনেজ যে প্যাটার্ন গুলো গড়ে উঠছে, সেগুলোর প্রধান কারণ কি? ঠিক আছে, প্রধান কারণ হচ্ছে কি, দুটো কারণ হতে পারে। একটা বাহ্যিক কারণ, ঠিক আছে, কেন গড়ে উঠছে, তার মানে কারা নিয়ন্ত্রণ করছে। তাহলে নিয়ন্ত্রণ একটা বাইরে থেকে হয়, একটা ভেতর থেকে হয়। অবশ্যই সেটা ভূমিরূপের সাথে বা আমাদের যে ল্যান্ডস্কেপ স্ট্রাকচার বা শিলার গঠন, ঠিক আছে, এগুলোর উপর কিন্তু প্রভাব বিস্তার করার জন্যই কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের যে ড্রেনেজ প্যাটার্ন বা ড্রেনেজ সিস্টেম সেটা কিন্তু গড়ে উঠছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে জল নির্গম প্রণালীর দুটি প্রধান নিয়ন্ত্রক কি কি, আমি দেখো দুটি প্রধান নিয়ন্ত্রক কি কি হবে। না, একটা হচ্ছে ভূমিরূপগত হবে, ভূমিরূপগত। আরেকটি কি হবে, এগুলি নিয়ন্ত্রণ করছে ভূমিরূপগত, বা এটাকে আমরা বলতে পারি ভূপ্রাকৃতিগত। তার মানে ওই অঞ্চলটার ভূমিরূপটা কি ধরনের শেপ নিয়ে আছে, ভূপ্রকৃতিগত, এটা হতে পারে। আর একটা হচ্ছে ভেতর থেকে। ভেতর থেকে মানে হচ্ছে কি, বাইরে থেকে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভূপ্রাকৃতিগত, যেটা আমরা দেখতে পাই না। যেমন শিলার স্ট্রাকচার দেখতে পাই কি, ফল্ট দেখতে পাই কি, উপর থেকে দেখতে পাই, কিন্তু ভেতরে কি কন্ডিশন আছে দেখতে পাই কি। আহ শিলার পারমিয়াবিলিটি, শিলার প্রবেশ্যতা, ঠিক আছে, ইমপারমিয়াবিলিটি মানে অপ্রবেশ্যতা, শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা, শিলা কঠিন না নরম, এগুলো কি আমরা বুঝতে পারি। তাহলে এই স্ট্রাকচার গুলো হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে আমরা একটা বলতে পারি এটা ভূপ্রকৃতিগত। আরেকটি কি, না একটা হচ্ছে ভূগাঠনিক নিয়ন্ত্রক। ভূগাঠনিক মূলত এই দুটোর প্রভাবের ফলেই কিন্তু যে বিভিন্ন টাইপের যে রিভার প্যাটার্ন গুলো আছে, সেই রিভার প্যাটার্ন গুলো গড়ে ওঠে। তাহলে এখন ভূমিরূপগত বা ভূপ্রাকৃতিগত নিয়ন্ত্রকের আন্ডারে কোন কোন গুলো পড়ছে, না প্রথমেই থাকবে ভূমির বন্ধুরতা। ভূমির বন্ধুরতা মানে আমরা সবাই জানি যে ভূমি এবড়ো খেবড়ো আছে, সমতল আছে, এগুলো ভূমির বন্ধুরতা। 2 নম্বরে কি, 2 নম্বরে ভূমির ঢাল। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে টিলা লিখবে, টিলা বা উঁচু ভূমি, এগুলো নিয়ন্ত্রণ করে আমরা দেখেছি, উঁচু ভূমি। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে লিখবে অবনত ভূমি। যেমন উঁচু ভূমি রোল প্লে করে, সেরকম তো অবনত ভূমিও রোল প্লে করবে। এবারে অবনত ভূমির মধ্যে কি কি আছে, না এটার মধ্যে আছে ক্যালডেরা। ক্যালডেরা আমরা জানি অবনত ভূমি, ক্যালডেরা। তারপরে কি থাকবে, তারপর হচ্ছে কি বেসিন, তারপরে কি জ্বালামুখ,
ঠিক আছে। আর এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে আরেকটা থাকবে গম্বুজ আকৃতি, যে উচ্চভূমির মধ্যে লিখে দাও যে গম্বুজ আকৃতির পাহাড়, যেখানে জাফরি রূপী গড়ে ওঠে, গম্বুজ আকৃতির আকৃতির পাহাড়। এখন এই যে এগুলো আমরা বাইরের, মানে আমাদের যে সারফেসের যে আমরা ভূমিরূপের যে রূপ, সেই রূপের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে বিভিন্ন ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠছে। কোথাও সেন্ট্রিপিটাল হচ্ছে, কোথাও সেন্ট্রিফিউগাল হচ্ছে, মানে কেন্দ্রাতিক, বা কোথাও কেন্দ্র বহির্মুখী হচ্ছে, ঠিক আছে, কোথাও আবার বৃক্ষরূপী হচ্ছে, মেনলি বৃক্ষরূপী। আর হচ্ছে কি তোমার সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল, কেন্দ্রাতিক বা কেন্দ্র বহির্মুখী, এগুলো প্রধানত ভূমিরূপ বা ভূপ্রকৃতিগত যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলি দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো লিখে রাখবে যে এগুলো গেল তোমার ভূমিরূপগত বা ভূপ্রকৃতিগত। এখন ভূগাঠনিক নিয়ন্ত্রণ কি? ভূগাঠনিক নিয়ন্ত্রণ মানে হচ্ছে কি, যে সমস্ত আহ নিয়ন্ত্রক গুলোকে আমরা দেখতে পাচ্ছি না, যেগুলো পৃথিবীর অভ্যন্তর থেকে কাজ করছে, ঠিক আছে, যেগুলো আমাদের চোখে আসে না, তাহলে প্রথমে কি হতে পারে না, প্রথমেই আসতে পারে ভাঁজ। 2 নম্বরে কি আসতে পারে? অবশ্যই চ্যুতি আসতে পারে। তারপরে কি আসতে পারে? তারপরে শিলার নতি আসতে পারে, মানে শিলার কোণ কত ডিগ্রি কোণে সেটা হেলে রয়েছে, শিলার নতি। তারপরে কি আসতে পারে? তারপরে আসতে পারে শিলার প্রবেশ্যতা। তারপরে কি সেম অপ্রবেশ্যতা হবে, অপ্রবেশ্যতা। তারপরে কি আসতে পারে? তারপরে আসতে পারে ক্ষয় প্রতিরোধের ক্ষমতা। তারপরে কি আসতে পারে? তারপরে চ্যুতির সাথে এখানে লিখে রাখবে ফাটল, আর আলাদা করে এটা লিখার দরকার নেই, এটা লিখে রাখবে ফাটল, ঠিক আছে। তারপরে কি করবে? তারপরে লিখবে নরম ও কঠিন শিলা, নরম ও কঠিন শিলা সজ্জিতকরণ, যেটা আমরা গম্বুজ স্ট্রাকচারে দেখতে পাই, ঠিক আছে। গম্বুজ আকৃতির পাহাড় বা ভানযুক্ত অঞ্চলে আমরা নরম এবং কঠিন শিলার ক্রমান্বয়ে সজ্জিতকরণ দেখতে পাই। কারণ আমরা জানি যে গম্বুজ মানে কি, একটা গম্বুজ মানে হচ্ছে একটা ঊর্ধ্বভঙ্গ। তাহলে ঊর্ধ্বভঙ্গের মধ্যে কি আছে আমরা জানি, কেন্দ্রে কঠিন তোমার হচ্ছে কঠিন শক্ত শিলা থাকে এবং তার আশেপাশে নরম শিলা থাকে। এটা আমরা যখন ভাঁজ পড়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম, ঠিক আছে। সুতরাং সেখানে কি হচ্ছে, নরম এবং কঠিন শিলার আমরা একটা সজ্জিতকরণ দেখতে পাচ্ছি, সজ্জিতকরণ, ঠিক আছে। এখন এই জলনির্গম প্রণালীর এই দুটি হচ্ছে কি তোমার প্রধান নিয়ন্ত্রক তোমরা বলতে পারো, ঠিক আছে। এই নিয়ন্ত্রক গুলো আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে আমাদের যে রিভারের যে প্যাটার্ন, যে বিভিন্ন শাখা নদী, উপনদী বা অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরা নদী বা পুনর্ভবা নদীগুলো মিলিত হয়ে যে নদী বিন্যাস সৃষ্টি করেছে, সেগুলো মূলত এই সমস্ত কারণগুলির জন্যই, ঠিক আছে। আমরা এখন দেখব যে এই যে জলনির্গম প্রণালীর যে নিয়ন্ত্রক গুলো আছে, সেই নিয়ন্ত্রক গুলো কি কি ধরনের বা কি কি টাইপের জলনির্গম প্রণালীর বা জলনির্গম বিন্যাসের রূপ দিচ্ছে, সেটা আমরা দেখবো। তাহলে প্রথমেই জানো যে আমরা প্রথমেই পড়ে থাকি যে বৃক্ষরূপী, ঠিক আছে, গাছের মতো। এখন এখান থেকে কি কি কোশ্চেন আসে দেখো, বৃক্ষরূপী মানে তো গাছের মতো হবে, এটা বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। এখান থেকে কি রকম কোশ্চেন আসে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। এখন কোশ্চেন আসতে পারে যে এই ধরনের জলনির্গম প্রণালী কোন অঞ্চলে দেখা যায়, ঠিক আছে, কোন অঞ্চলে দেখা যায়। এই ধরনের জলনির্গম প্রণালীতে কোনো ভূগাঠনিক নিয়ন্ত্রক আছে কি না, এটা। এই ধরনের জলনির্গম প্রণালী কয় রকমের হতে পারে, বা এই ধরনের জলনির্গম প্রণালীতে নদীগুলি কোন কোণে এসে মিলিত হচ্ছে, সূক্ষ্ম কোণ না সমকোণ, ঠিক আছে, বা স্থূল কোণ, ঠিক আছে। তাহলে দেখো, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী মনে রাখবে, এটিতে হচ্ছে গিয়ে সমসত্ব শিলাহাত এবং ভূমি কি হচ্ছে, ভূমিটা হচ্ছে গিয়ে একদিকে ঢালু হতে হবে, অল্প ঢালু হতে হবে, সমসত্ব গঠনযুক্ত অঞ্চল হতে হবে। তাহলে আমরা বলতে পারি বৃক্ষরূপী যে জলনির্গম প্রণালী, সেটি কার দ্বারা ইনফ্লুয়েন্স, সেটি হচ্ছে গিয়ে ভূমিরূপগত যে নিয়ন্ত্রক আছে, সেই ভূমিরূপগত নিয়ন্ত্রক দ্বারা প্রধান আর কি তোমার নিয়ন্ত্রিত হচ্ছে। এরপরে কি হচ্ছে, এই অঞ্চলটি সমসত্ব শিলা দ্বারা গঠিত হতে হবে। সমসত্ব শিলা মানে কি,
মানে ওই যে অঞ্চলটি থাকবে, সাপোজ এই যে অঞ্চলটি হালকা এইভাবে ঢালা যে স্লোপ আছে, ঠিক আছে, এই অঞ্চলটি, ঠিক আছে, এই অঞ্চলটি কি সমসত্ব শিলা দ্বারা গঠিত হতে হবে। তার মানে উপরের যে আমরা সারফেসটা দেখতে পাচ্ছি, সেই সারফেসের যে শিলাটি থাকবে সেটি সমস্ত জায়গাতে একই রকম হবে। যদি একই রকম না হয় তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ক্ষয় প্রক্রিয়া বা ক্ষয় যে কার্য চলবে, তারপর হচ্ছে কি বিভিন্ন শেপের পরিণত হবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি তোমার সমসত্ব শিলা। তাহলে আমরা এখানে বলতে পারবো যে জলনির্গম প্রণালী কি, 1 নম্বর, এটা পরীক্ষাতে পড়ে যে সমসত্ব গঠনযুক্ত অঞ্চলে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠে। তাহলে এটা প্রথমে লিখবে সমসত্ব গঠনযুক্ত শিলা। হয়েছে একটা। 2 নম্বর কি বললাম, 2 নম্বর এটি আর্দ্র অঞ্চলে যথেষ্ট পরিমাণ বৃষ্টির দরকার। কারণ এখানে কি বৃক্ষ মানে গাছের যেমন শাখা প্রশাখা প্রচুর থাকে, বিভিন্ন দিক থেকে এলোমেলো ভাবে মিলিত হয় শাখা প্রশাখা গুলো, সেই রকম ভাবে এই বৃক্ষরোপিতে কি হয়, বিভিন্ন নদী, উপনদী, শাখা নদী, এদের সংখ্যা বেশি থাকবে। সুতরাং এদের সংখ্যা কোথায় বেশি হবে, যেখানে বৃষ্টিপাত বেশি হবে, যেখানে বৃষ্টিপাত বেশি হবে সেখানে কিন্তু দেখা যাবে। তাহলে এটা হবে আর্দ্র অঞ্চল, মনে রাখবে আর্দ্র অঞ্চল, যেখানে বৃষ্টিপাত বেশি হবে। তাহলে এটা গেল। এখন ব্যাপার হচ্ছে এই যে তোমার নদীগুলো, নদীগুলো কিরকম ভাবে মিলিত হবে না, প্রথমে একটা বলা যায় যে এলোমেলো ভাবে মিলিত হবে, গাছের ডালপালা যেমন ভাবে থাকে এলোমেলো, এলোমেলো ভাবে মিলিত হবে। এর সাথে কি থাকবে, এর সাথে নদীগুলো সূক্ষ্ম কোণে মিলিত হবে, সূক্ষ্ম কোণে মিলিত হবে। আর এই যে বৃক্ষরূপী জলনির্গম যে প্রণালী, যেখানে কি বলছে, যেখানে বলছে হচ্ছে কি প্রচুর নদীর সংখ্যা থাকবে, ঠিক আছে, উপনদীর সংখ্যা থাকবে। এবং এই বৃক্ষরূপী জলনির্গম প্রণালী যেটি আছে, এই জলনির্গম প্রণালী সৃষ্টি হয়েছে মস্তকমুখী ক্ষয়ের দ্বারা। তাহলে যদি তোমাদেরকে কোশ্চেন দেয় যে মস্তকমুখী ক্ষয়ের দ্বারা বা ক্ষয়ের ফলে কোন ধরনের নদী বিন্যাসের সৃষ্টি হতে পারে, তোমরা বলবে স্যার বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। তাহলে মস্তকমুখী, মস্তকমুখী ক্ষয়টা কেমন মা, মস্তকমুখী ক্ষয় হচ্ছে গিয়ে মাথার দিকে ক্ষয় নদীর। এখন কি হয়, ধারণ অববাহিকাতে কি হয়, অনেক ছোট 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 নদী এসে একটি প্রধান জলধারার এইভাবে সৃষ্টি করে, ঠিক আছে, প্রধান এইভাবে জলধারার একটি মেন সৃষ্টি করে। এখন এই যে ছোট ছোট যে নদীগুলো বা রিল গুলো দেখছো, এগুলো কি হয়, এগুলো তো তোমার ক্ষয় করে এখানের যে স্ট্রাকচারটাকে, ঠিক আছে। তার ফলে কি হয়, তার ফলে কি হয়, স্ট্রাকচারটাকে ক্ষয় করার ফলে কি হয়, নদীর যে উপত্যকাটা সেটা বৃদ্ধি পায়, ঠিক আছে। তার মানে এই যে নদী ধারণ অববাহিকাতে নদী যখন ক্ষয় করছে, তখন সেটাকে মস্তকমুখী ক্ষয় করছে, তার মানে কি নদীর এই উপত্যকাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এটাকেই বলা হয় মস্তকমুখী ক্ষয়। এই মস্তকমুখী ক্ষয়ের ফলে কিন্তু তোমার আহ যে বৃক্ষরূপী যে জলনির্গম প্রণালী, ডালপালার নাই, ছবিগুলো আঁকার দরকার নেই, ছবিগুলো তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। বৃক্ষরূপীর এটাতে নতুন করে আঁকার কিছু নেই, গাছের মতো ডালপালার মতো এলোমেলো ভাবে এসে এক জায়গাতে মিশবে বা বিভিন্ন জায়গাতে মিশবে এবং বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গঠন করবে। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে পেলাম সমসত্ব গঠনযুক্ত শিলা প্রধান বৈশিষ্ট্য, আর্দ্র অঞ্চল, এলোমেলো বা সূক্ষ্ম কোণে মিলিত হচ্ছে, এবং মস্তকমুখী ক্ষয়ের দ্বারা, মস্তকমুখী ক্ষয়ের দ্বারা কিন্তু সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর এখানে আমরা কি বলতে পারি যে এখানে শিলার গঠনগত মানে হচ্ছে কি এই যে শিলার গঠনগত কোনো নিয়ন্ত্রক থাকছে না, কারণ সমস্তটা নিয়ন্ত্রণ করছে কি এই ভূমিরূপগত বা ভূপ্রকৃতিগত যে ক্যারেক্টারিস্টিকটা আছে বা যে নিয়ন্ত্রকটা আছে, সেই নিয়ন্ত্রকটা কিন্তু টোটালি কন্ট্রোল করছে এই বৃক্ষরূপী জলনির্গম প্রণালীকে। তাহলে এখানে কি লিখবে, যে এখানে লিখবে এখানে, এখানে নদীর, নদীর উপর শিলার গঠনগত নিয়ন্ত্রণ থাকে না, এটাই ঘুরিয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে প্রধান বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে। এখন দেখো, এখন এই বৃক্ষরূপী যে জলনির্গম প্রণালী, এটা আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে উপবৃক্ষরূপী, আর একটা হচ্ছে গিয়ে পিনেট বা চুনট, যেটা তোমরা পড়ো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তাহলে এই যে উপবৃক্ষরূপী বা চুনট বা পিনেট, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি ভাগ কার, এগুলো ভাগ হচ্ছে বৃক্ষরূপীর। তাহলে আমরা বৃক্ষরূপীকে যদি প্রধান দুটি ভাগে ভাগ করি কি হবে, একটি হবে তোমার উপবৃক্ষরূপী, উপবৃক্ষরূপী, আরেকটি কি হবে, আরেকটি হবে কি তোমার
তোমার হচ্ছে চুনট যেটাকে বলা হয়, বা বা পিনেট পিনেট জল নির্গম প্রণালী। এটা কি, প্রথমে আসছি উপবৃক্ষরূপী। উপবৃক্ষরূপীতে কেমন হয়, উপবৃক্ষরূপীতে বলছে নদীর যে নকশাটা থাকবে, ঠিক আছে, এই যে তোমার নদীর আমরা যদি ছবিটা আঁকি তখন কি হয়, বিভিন্ন গাছপালার এইভাবে ডালপালার মতো এসে চারদিক থেকে মিশবে, ঠিক আছে, তখন সেটা হবে কি, তখন সেটা হবে উপবৃক্ষরূপী, এই সরি বৃক্ষরূপী। এখন উপবৃক্ষরূপীতে কি হচ্ছে, উপবৃক্ষরূপীতে দেখো নদীর নকশাটা যেটা থাকবে, রিভার যে হচ্ছে কি তোমার যে নকশাটা থাকবে সেটা কিরকম হবে, সেটা যদি আমরা চিত্রে চিত্রায়িত করার চেষ্টা করি, সেটা হবে কি তোমার একটা দিকে কি হবে, একটা দিকে নদীর সংখ্যা এরকম ভাবে বেশি, এটা হচ্ছে প্রধান নদী গেছে এইদিকে, ঠিক আছে, এই দিক থেকে এসে মিলিত হয়েছে উপনদী, এই দিক থেকে আরো এসে মিলিত হয়েছে এইভাবে এইভাবে এইভাবে, বা এখানে এসে মিলিত হয়েছে, এদিক থেকে গেছে, এদিক থেকে এই দিক থেকে, যাই হোক এইভাবে এইভাবে করো, এবং এই দিকে কি হয়েছে, একটা দিকে কম থাকবে, এইভাবে কম থাকবে, এইটা এই যে প্যাটার্নটা এটা হবে উপবৃক্ষরূপী, ঠিক আছে। তার মানে একটা প্রধান মেন ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের উপর কি অনেকগুলি আরো নদী বিন্যাস বা নদীর সংযোগ হয়ে যে চিত্রটা বা যে প্যাটার্নটা সৃষ্টি করছে, সেটা হচ্ছে গিয়ে উপবৃক্ষরূপী। তাহলে কি বললাম, এক্ষেত্রে যে ছবিটা হবে সেটা অনেকটা লম্বাটে হবে, কারণ কি, কেন লম্বাটে হচ্ছে না, লম্বাটে হওয়ার কারণ হচ্ছে কি, একটা দিকে এই যে শাখা নদী বা উপনদী বা বিভিন্ন যে নদীগুলো আছে সেগুলো হচ্ছে কি তোমার মিলিত হচ্ছে, একটা দিকে বেশি মিলিত হচ্ছে, ঠিক আছে। তাহলে উপবৃক্ষরূপীর প্রধান বৈশিষ্ট্য এখানে লিখবে, 1 নম্বরে লিখবে যে নদী নকশা কি হবে, নদী নকশা হবে লম্বাটে, ঠিক আছে। এখানেও কি হবে, এখানে উপনদীগুলি সূক্ষ্ম কোণে মিশবে, সূক্ষ্ম কোণে মিশবে। আর কি, আর কোন অঞ্চলে এই ধরনের নদী বিন্যাস দেখা যায় না, হিমবাহ সৃষ্ট সমভূমিতে, এখানে লিখবে পয়েন্ট 3 নম্বরে, হিমবাহ সৃষ্ট সমভূমিতে এই ধরনের সৃষ্ট সমভূমিতে এই ধরনের উপবৃক্ষরূপী জলনির্গম প্রণালী দেখা যায়। বাস এটুকুই উপবৃক্ষরূপী। এবারে দেখো চুনট বা পিনেট নদী আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, চুনট বা পিনেট নদী বিন্যাসে কি হয়েছে, অনেক যে উপনদীগুলো থাকবে বা শাখা নদীগুলো থাকবে, সেগুলো কি, সেগুলোর এই যে তোমার আকৃতিগুলো অনেক ছোট ছোট হবে এবং কাছাকাছি থাকবে, ঠিক আছে। পিনের অ্যাকচুয়ালি যৌগিক পাতা, নিম পাতা দেখেছো, নিম পাতা দেখতে কিরকম হয়, পাতাগুলো একটি প্রধান পাতা থাকবে এরকম, এবং পাতাগুলি হচ্ছে কি খুব কাছাকাছি এইভাবে 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 থাকে, দেখবে এইভাবে 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 নিম পাতা মানে একটি মেইন এরকম শিরা থাকবে, তার দুই সাইডে পাতা, যৌগিক যেটা পাতা বলা হয়, নিম পাতা যৌগিক লিফ বা পাতা, এই সেই পাতার যেরকম শেপ হয়, একটি প্রধান এরকম শিরা থাকবে এবং তার উপশিরাগুলি খুবই কাছাকাছি কাছাকাছি থাকবে, সেটিকে বলা হয় যৌগিক বিন্যাস। এবং কি বলা হচ্ছে, চুনট বা পিনেট এই জলনির্গম প্রণালীতে এই ধরনের যৌগিক বিন্যাস আমরা দেখতে পাচ্ছি, যৌগিক বিন্যাস আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কি হচ্ছে, এখানে নদীর সংখ্যা কিন্তু বেশি থাকবে, এবং এবং নদীগুলি খুব কাছাকাছি একে অপরের সাথে এইভাবে লেগে থাকবে, ঠিক আছে, এইভাবে খুব কাছাকাছি খুব কাছাকাছি লেগে থাকবে এবং একটা যৌগিক বিন্যাস সৃষ্টি করবে, সেটাকে বলে চুনট বা পিনেট। আর এখানে কি হবে, এখানে নদীর সংখ্যা এত বেশি হবে, এই যে উপনদী বা উপনদীগুলো থাকবে, শাখা নদী উপনদী থাকবে, সেগুলো এত বেশি হবে, যেগুলো তোমার হচ্ছে কি এর আকৃতিটা বা এর শেপটা অনেক সময় পাখির পালকের ন্যায় হয়, পাখির পালকের নেই যেরকম শেপ হয়, সেরকম পাখির পালকের নেই শেপটা হবে। এই জন্য কি বলা হচ্ছে, এই জন্য এটাকে পাখির পালকের মতো কিন্তু নকশা সৃষ্টি, পাখির পালকের যে নকশা সেটা ছোটটা অ্যাকচুয়ালি বলা হয়, ঠিক আছে। সেটার উৎস তোমার সেটা হয় পাখির, ঠিক আছে, পিনেট মা হচ্ছে গিয়ে পাখির পালক, তার মানে হচ্ছে পিনেট নকশা কি দেখতে পাচ্ছি, পিনেট নকশাটা হচ্ছে পাখির পালকের মতো নকশা সৃষ্টি করছে, যেখানে একটা প্রধান নদী থাকবে, উপনদী এবং উপনদীগুলি বা শাখা নদীগুলি হচ্ছে কি তোমার সূক্ষ্মকোণে, এখানেও সূক্ষ্মকোণে কিন্তু মিলিত হবে,
ঠিক আছে, এবং ফেদার শেপ হবে, পাখির পালকের ন্যায় হবে, তখন সেটা হবে চুনট। তাহলে আমি যদি দুটো বৈশিষ্ট্য লিখি, এটি কি পরীক্ষাতে কোশ্চেন আসবে যে যৌগিক বিন্যাস কোন ধরনের জলনির্গম প্রণালীতে দেখা যায়। এটিও কিন্তু আর্দ্র অঞ্চলে হবে, এটিও আর্দ্র অঞ্চলে হবে তুলনামূলক, কারণ এখানে উপনদী, শাখা নদী এদের সংখ্যাটা বেশি হতে হবে, তবেই তো সেই শেপটা হবে। আর এখানে আরেকটা বৈশিষ্ট্য চুনটে বলা হয়নি, এটা যেমন পালক বলা হচ্ছে, এখানে আরেকটি জিনিসও একে বলা হয় চুনট বা পিনেটকে বলা হয় ভাইন ড্রেনেজ প্যাটার্ন। গ্রেপ মানে হচ্ছে আঙ্গুর, গ্রেপ ভাইন ড্রেনেজ প্যাটার্ন মানে আঙ্গুরের পাতা। আঙ্গুরের পাতা কিরকম হয়, আঙ্গুরের পাতা তোমরা দেখে নেবে কিরকম হয়। আঙ্গুরের পাতা যদি শুকিয়ে যায় তখন দেখবে একটা বিন্যাস পাওয়া যায়, পাতা আঙ্গুরের পাতা যদি শুকিয়ে যায় একটা বিন্যাস পাওয়া যায়, তখন সেটাকে বলা হয় গ্রেপ লিপ বলা হয়। এবং সেই গ্রেপ লিপ থেকে এসছে গ্রেপ ভাইন ড্রেনেজ প্যাটার্ন। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি চুনোটে আমরা কি পাচ্ছি, একটা পাচ্ছি পাখির পালক, পাখির পালক, দুয়ে কি পাচ্ছি, দুয়ে গ্রেপ ভাইন বা আঙ্গুরের পাতা, বাংলাদেশ আসতে পারে আঙ্গুরের, আঙ্গুরের পাতা। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে মেন। বা একটা লিখো, বা এখানে লিখতে পারো যৌগিক পত্র, যৌগিক পত্র বা পাতা। ঠিক আছে, হ্যাঁ এটাকেও বলে, এটাকেও বলে, ঠিক আছে, এটাকেও বলে। শুধুমাত্র একটাকেই যে বলবে এমনটা কোনো ব্যাপার নেই, আমাদের কাছে রিসোর্সের অ্যাভেলেবিলিটি কম থাকে, আমাদের কাছে আমরা সেইভাবে পড়তে পাই না, বা আমাদের কাছে সময় নাই বলে আমরা কিন্তু সব জিনিসটা পড়তে পাই না। অ্যাকচুয়ালি গ্রেপ ভাইন ডেনড্রিটিক বা বৃক্ষরূপীকেও বলে। ঠিক আছে, গ্রেপ ভাইন তোমার হচ্ছে গিয়ে বৃক্ষরূপীকেই প্রধান বলে। এইবারে বৃক্ষরূপীর যেহেতু ভাগ আছে চুনট বা পিনেট, ঠিক আছে, চুনট বা পিনেট, ওই জন্য তোমার হচ্ছে গিয়ে চুনট বা পিনেটকে গ্রেপ ভাইন যদি পরীক্ষাতে আসে, কিন্তু চুনট বা পিনেট করবে এই ধরনের কে বলা হয় হচ্ছে কি তোমার গ্রেপ ভাইন ড্রেনেজ প্যাটার্ন। এটা হচ্ছে কি মেন। ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম শেপ নেয়, সেটাকেও আমরা আখ্যায়িত করতে পারি। যদিও যদি বলে দেয় যে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কি গ্রেপ ভাইন প্রকৃতির, বলবে হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, ওখানে আর কিছু তর্ক করতে যাবে না, কারণ হচ্ছে কি গ্রেপ ভাইন ড্রেনেজ প্যাটার্নটা বৃক্ষরূপীর মধ্যেই প্রধানত দেখা যায়। ঠিক আছে, এখন যে এগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে কি তোমার বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর প্রধান যে দুটি ভাগ, সেই দুটি ভাগ ট্রিলাইজ এবং হচ্ছে কি তোমার রেক্ট্যাঙ্গুলার শেপ, এই দুটো খুব কাছাকাছি, এই দুটো থেকে কিন্তু অনেক কোশ্চেন দেয়। ঠিক আছে, তাহলে দ্বিতীয়তে আমরা আসছি ট্রিলাইজ বা হচ্ছে কি তোমার জাফরি রূপী, জাফরি রূপী বা ট্রিলাইজ। এখানে কি হচ্ছে, এখানে মনে রাখবে, এখানে জাফরি মানে কি, জাফরি তোমার এরকম খোপ খোপ, এরকম জাফরি স্ট্রাকচার নিশ্চয়ই দেখেছি, এরকম খোপ খোপ দেখতে হয়, এগুলোকে জাফরি স্ট্রাকচার বলা হয়। এরকম সেটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, সেটা হচ্ছে কি তোমার তিন কোণাকার হতে পারে, বা চতুর্ভুজাকারও হতে পারে। এই ধরনের প্যাটার্নকে তোমার হচ্ছে কি জাফরি বলা হয়। এখন আমাদের যে নদীগুলো আছে, সেই নদীগুলো অনেক সময় শাখা নদী, উপনদী, ঠিক আছে, সমকোণে মিলিত হয় এই ধরনের জাফরি রূপী বা ট্রিলাইজ ড্রেনেজ প্যাটার্ন। এখন নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রক কে কে, এদিকে কে নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রক এখানে আছে কি এবং কোমল শিলার পাশাপাশি অবস্থান, মনে রাখবে কি কঠিন এবং কোমল শিলা, কঠিন এবং কোমল শিলার, কোমল শিলার পাশাপাশি অবস্থান, পাশাপাশি অবস্থান, এটা নিয়ন্ত্রক, একটা নিয়ন্ত্রক। 2 নম্বর হচ্ছে কি ভানযুক্ত অঞ্চল, কঠিন এবং কোমল শিলা কোথায় দেখা যায়, আমরা যদি ভাঁজে পড়েছে ঊর্ধ্ববঙ্গতে কি আছে, ঊর্ধ্ববঙ্গতে আমরা জানি ভাঁজের কেন্দ্রে কঠিন শিলা থাকে, অধোভঙ্গে তোমার হচ্ছে গিয়ে কেন্দ্রে নরম শিলা থাকে, এই ধরনের ক্যারেক্টারিস্টিক গুলো তোমরা পড়েছো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্ববঙ্গে ক্ষেত্রে কি হচ্ছে,
কঠিন এবং কোমল শিলার একটা সাকসেসিভ স্ট্রাকচার থাকছে, মানে একটা কঠিন শিলা, একটা কোমল শিলা, একটা কঠিন শিলা, একটা কোমল শিলা, এই ধরনের স্ট্রাকচার থাকছে। তাহলে আমরা বলতে পারি এই ধরনের স্ট্রাকচার আমরা কোথায় পাই, না এটি আমরা পাই ভাঁজ যুক্ত অঞ্চলে। ভাঁজ যুক্ত অঞ্চল নিয়ন্ত্রক, আমি শুধু এটা লিখছি ভাঁজ যুক্ত অঞ্চল। এখানে কি, এখানে বলবে অনুগামী নদীর সাথে পরবর্তী নদী এবং তোমার হচ্ছে কি পরবর্তী নদীর সাথে বিপরা নদী, পুনর্ভবা নদী, এই ডেফিনেশন গুলো সব তোমরা জানো নিশ্চয়ই। এগুলি কি হচ্ছে, এগুলি সমকোণে মিলিত হচ্ছে। ঝাঁপিরূপী এই প্যাটার্ন যদি আমাদেরকে নিতে হয়, তাহলে কি হতে হবে, তাহলে এই ধরনের নদী বিন্যাস থাকতে হবে। এই হচ্ছে কি তোমার প্রধান নদী বা মূল নদী, এই হচ্ছে কি পরবর্তী নদী, এই হচ্ছে পরবর্তী নদী। ঠিক আছে, আবার ধরো এই হচ্ছে পরবর্তী নদী, এই হচ্ছে কি তোমার বিপরা নদী, বিপরীতে যাচ্ছে, এই হচ্ছে বিপরা নদী, এই হচ্ছে বিপরা নদী। ঠিক আছে, এই হচ্ছে বিপরা নদী। ঠিক আছে, এই হচ্ছে আবার ধরো এটা হচ্ছে কি তোমার আবার এখানে প্রবাহিত হচ্ছে কি তোমার পুনর্ভবা নদী। ঠিক আছে, বা এদিকে প্রবাহিত হচ্ছে পুনর্ভবা নদী, এদিক থেকে প্রবাহিত হচ্ছে পুনর্ভবা নদী। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ক্ষোভ সৃষ্টি করছে, যে ক্ষোভ সৃষ্টি করছে, যে ক্ষোভ সৃষ্টি করছে, এগুলোই হচ্ছে কি তাহলে এখানে কি করছি, এটা হচ্ছে অনুগামী নদী, অনুগামী নদীর সাথে পরবর্তী নদী, পরবর্তী নদীর সাথে কি হয়েছে বিপরা নদী, বিপরা নদীর বিপরীতে প্রবাহিত হয়, এবং পুনর্ভবা নদী। এগুলো কি হয়েছে, এগুলো মিলিত হয়ে জাফরি রূপে যে ক্ষোভ সৃষ্টি করছে, এখানে ক্ষোভ সৃষ্টি করছে, এখানেও হচ্ছে কি যদি এদিকে যায় ক্ষোভ সৃষ্টি হবে, এই ক্ষোভগুলোকেই তো আমরা জাফরি বলে থাকি। তাহলে পরীক্ষাতে এখানে কোশ্চেনে আসবে যে কোন ধরনের নদী বিন্যাসে অনুগামী নদীর সাথে পরবর্তী নদী, পরবর্তী নদীর সাথে বিপরা নদী ও পুনর্ভবা নদীগুলি মিলিত হয়ে যে ধরনের প্যাটার্ন গড়ে ওঠে, সেই প্যাটার্নটি হলো ড্যাশ, বা সেই প্যাটার্নটি হলো কি, তখন তোমরা বললো সেটা জাফরি রূপে। তাহলে এখানে লিখবে প্রধান বৈশিষ্ট্যের প্রথমেই লিখবে যে এখানে কি হচ্ছে, এখানে লিখবে অনুগামী নদী, কোন কোন নদীগুলো হচ্ছে অনুগামী, অনুগামীর সাথে কে হচ্ছে, অনুগামীর সাথে হচ্ছে পরবর্তী নদী, পরবর্তী নদীর সাথে কে মিলিত হচ্ছে, বা পরবর্তী নদী থেকে কি সৃষ্টি হয়েছে, না এখান থেকে সৃষ্টি হচ্ছে বিপরা নদী, মানে বিপরা যেগুলো অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হচ্ছে এইগুলো, এবং পরবর্তী ক্ষেত্রে কি পুনর্ভবা নদী, পুনর্ভবা নদী হচ্ছে কি যেগুলো আবার অনুগামী নদীর দিকেই প্রবাহিত হয়, সেগুলোকে পুনর্ভবা নদী, এগুলো হচ্ছে পুনর্ভবা নদী। তাহলে এই ধরনের প্যাটার্নে অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরা নদী, পুনর্ভবা নদী, এগুলো কি, এগুলো দেখো সবার সাথে সমকোণে, এর সাথে সমকোণ থেকে বেরিয়ে গেছে, এর সাথে সমকোণে যুক্ত হচ্ছে, এর সাথে সমকোণে যুক্ত হচ্ছে, তাহলে লিখবে এখানে সমকোণে যুক্ত হবে, এগুলি সমকোণে, সমকোণে যুক্ত, সমকোণে যুক্ত হবে। 3 নাম্বার বৈশিষ্ট্যতে বলবে যে অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে দেখা যায়। কোথায় বলবে, অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে, কারণ এই যে এত ধরনের নদী স্ট্রাকচার, পুনর্ভবা নদী, বিপরা নদী, এগুলো কোথায় সৃষ্টি হবে, যেখানে জলের অ্যাভেলেবিলিটি আছে, জলের রিসোর্স বেশি আছে, তুলনামূলক যেখানে বৃষ্টিপাত বেশি হয়, সেখানে হচ্ছে গিয়ে এই ধরনের প্যাটার্ন কিন্তু গড়ে উঠতে পারে। তাহলে এখানে লিখবে যে অধিক অধিক হচ্ছে গিয়ে বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে, অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে সৃষ্টি হয়, অঞ্চলে সৃষ্টি হয় হচ্ছে। তাহলে সবগুলোই কিন্তু কোশ্চেনে আসতে পারে, যতগুলো এই পয়েন্ট বললাম সবগুলি কোশ্চেন আসতে পারে, মেনলি এটা 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 কোশ্চেনে এটাও মেনশন করে দেবে যে নিম্নলিখিত জলনির্গম প্রণালীকে বিচার করো, বিচার করো দিয়ে বলবে বৈশিষ্ট্য, এটি কঠিন এবং কোমল শিলা পাশাপাশি থাকলে গড়ে ওঠে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরা নদী, পুনর্ভবা নদী, এগুলি সমকোণে যুক্ত হবে। তাহলে কি করবে তোমরা, বলে সমকোণে যুক্ত হবে, তাহলে আয়তকারে করে দেবে। ঠিক আছে, অনেকে আন্দাজে জাপসিরুপি করবে, আন্দাজে করার প্রবণতাটা ছাড়াতে হবে। ঠিক আছে, তার মানে সঠিক জানতে হবে, তবেই তো তুমি আন্দাজ ছাড়াই করতে পারবে। তাহলে মনে রাখো যে এখানে অনুগামী, এখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে যে এখানে কিন্তু চুক্তি ফাটলের জন্য কিন্তু এটা হচ্ছে না, অনেক সময় করে দিই জাফরি রুপি চুক্তি ফাটলের জন্য হয়,
চ্যুতি ফাটলের যুক্ত অঞ্চলে হয় না, মনে রাখবে কঠিন কোমল শিলা ভান যুক্ত অঞ্চল মানে অধভঙ্গে ঊর্ধ্বভঙ্গে হয়, অধভঙ্গে নয়, ঊর্ধ্বভঙ্গে হয়। ঠিক আছে, সমকোণে মিলিত হচ্ছে, আয়ত ক্ষেত্ররূপিতেও হচ্ছে কি সমকোণে মিলিত হবে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা জিনিস যদি ঘুরিয়ে দিতে পারে যে ভানযুক্ত পাললিক শিলা অঞ্চলে কোন ধরনের জল নির্গম প্রণালী দেখা যায়, তখন তোমরা বলবে জাফরি রূপী। ঠিক আছে, তখন সেটা হবে জাফরি রূপী। এইবারে দেখো পরেরটা আছে আয়তকার নদী বিন্যাস, 3 নম্বর আয়তকার নদী বিন্যাস। আয়তকার নদী বিন্যাস। এখন অনেকে আয়তকারের এই কিছু কিছু ভৌগোলিক বা জিওলজিস্ট জাফরি রূপী এবং আয়তরূপীকে, জাফরি রূপীর একটা প্যাটার্ন বলেন যে আয়তক্ষেত্র রূপী, বা আয়তক্ষেত্র রূপী একটা প্যাটার্ন হচ্ছে কি জাফরি রূপী। একে অপরের পরিপূরক, কারণ এখানে নদীর স্ট্রাকচার গুলো, গঠনগুলো একই রকম হয়, এখানে সমকোণে মিলিত হয়। এখন এই যে আয়তকার নদী বিন্যাস, এখানে এগুলো হচ্ছে কি দেখো, এগুলো যে যদি বলে যে এটি কি নিয়ন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, না এটা ভূগাঠনিক নিয়ন্ত্রণ দ্বারা নিয়ন্ত্রিত হবে। কি কি থাকবে সেখানে? চুক্তি এবং ফাটল থাকবে। তার মানে যেখানে চুক্তি এবং ফাটল যুক্ত অঞ্চল, সেখানে কোন ধরনের নদী বিন্যাস গড়ে উঠতে পারে? তোমরা বলবে সেখানে নদী বিন্যাস গড়ে উঠতে পারে হচ্ছে কি তোমার আয়তক্ষেত্ররূপী বা আয়তকার। তাহলে প্রধান লিখবে যে এখানেও কিন্তু সমকোণে মিলিত হবে, আয়তকার নদী বিন্যাসও তোমার হচ্ছে গিয়ে সমকোণে মিলিত হবে। কি রকম থাকবে ছবিটা যদি আমি করি তাহলে বুঝতে পারবে। এটা পুরোপুরি হচ্ছে কি টোটাল স্ট্রাকচারটা কন্ট্রোল হচ্ছে কার দ্বারা? ফল্ট লাইন বা ফল্টের দ্বারা। এইভাবে নদী গেছে, এই দিক থেকে নদী এসে, ঠিক আছে, আবার এই সাইডেও নদী গেছে, আবার এই দিক থেকে নদী এসছে। এই প্যাটার্নটা আয়তক্ষেত্রের মতো হচ্ছে না? এই যদি আমরা ধরে নিই রেক্টাঙ্গেল, এক একটা রেক্টাঙ্গেল হচ্ছে না আয়তক্ষেত্র রূপী হচ্ছে না? তাহলে এখানে দেখো, এখানে যখন নদীগুলো তোমার হচ্ছে গিয়ে একে অপরের সাথে সমকোণে মিশছে, তার মানে এদিক থেকে যদি নদী এসে সমকোণে মিশবে, ঠিক আছে, এখান দিয়ে নদী এসে প্রধান নদীর সাথে এসে সমকোণে যদি নদী থাকে, যদি সমান সমকোণে এসে মিলছে আর কি, তাহলে দেখো এখানে কি হচ্ছে, আয়তকার নদী বিন্যাসে মূল নদীর সাথে উপনদীগুলো তোমরা লিখবে যে, আচ্ছা আর বলে দিই এটির জন্য দায়ী কে, পরীক্ষাতে এটি আছে চ্যুতি ও ফাটল। তাহলে চ্যুতি ও ফাটলের জন্য কোন ধরনের নদী বিন্যাস সৃষ্টি হয়? আয়তকার নদী বিন্যাসের সৃষ্টি হয় চ্যুতি এবং ফাটলের জন্য। এবং কি, এবং নদীগুলো উপনদীগুলো সমকোণে সমকোণে এসে মিশবে, সমকোণে মিলবে, সমকোণে এসে মিলবে। এটা গেল 2। আর এখানে বৃষ্টিপাতেরও একটা কিন্তু গুরুত্ব রয়েছে। এখানের থেকে তুলনামূলক এখানে বৃষ্টিপাত কম হবে, কারণ দেখো এখানে নদীগুলো খুব দূরে দূরে আছে, একটা সাথে আরেকটা নদী অনেকটা কিন্তু দূরে দূরে আছে। এখানে যেমন কাছে কাছে থাকছিল, এখানে কি হচ্ছিল, এখানে হচ্ছে কি তোমার নদীগুলো একে অপরের সাথে, প্রধান নদীর সাথে উপনদীগুলো অনেকটা দূরে দূরে আছে, ডিস্টেন্সটা অনেকটা অনেকটা বেশি, মানে দূরে দূরে আছে। তার কারণ হচ্ছে গিয়ে রিসোর্স মানে হচ্ছে ওয়াটার রিসোর্সের অ্যাভেলেবিলিটি কম আছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে দেখা যায়, অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। ব্যাস, এই কটাই হচ্ছে কি আয়তকার নদী বিন্যাস। কোশ্চেন যদি আসে এখান থেকে আসবে, কোশ্চেন আসবে এখান থেকে কি রকম, যে কোন নদী বিন্যাস চুক্তি ফাটল দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে, বা কোন নদী বিন্যাসে প্রধান নদীর সাথে উপনদীগুলি চুক্তি ফাটল দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সমকোণে এসে মিশে। একটা থাকবে না সমকোণে, তো এখানেও মিশেছে, ঠিক আছে, সমকোণে এখানেও মিশছে, কিন্তু এখানে মেনশন থাকবে চুক্তি এবং ফাটল, যেটি এখানে কিন্তু মেনশন থাকবে না, এটা হচ্ছে গিয়ে ভানযুক্ত অঞ্চল। আরেকটা কথা, তোমরা এখানের উদাহরণগুলো ভালো করে পড়বে, যেমন জাফরি রূপী কোথায় দেখায়, জাফরি রূপী যেমন ভঙ্গিলা পর্বত গঠনযুক্ত অঞ্চলে এগুলি দেখা যায়। আয়তকার কোথায় দেখা যায়? আয়তকার হচ্ছে কি যেখানে চুক্তি ফাটল আছে সেই সমস্ত অঞ্চলে দেখা যায়, যেমন ভারতের কোথায় কোথায় দেখা যায়, সোন বেতুয়া নদীতে দেখা যায়। উদাহরণগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা গেল আয়তাকার নদী বিন্যাস।
এরপরে দেখো এর পরের গুলো যেগুলো থেকে পরের যে তিনটে আছে, একটা আকশিরূপী যেটা বারবেট বলা হয়, ব্রেডেড বলা হয়, ঠিক আছে, তিনটে এগুলোর থেকেও আসে, কিন্তু অনেক সময় কি হয়েছে সেগুলোর থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ারই কথা, যেহেতু এগুলো তোমাদের আছে ইনক্লুড। পড়ি কি আছে, আকশি, আকশি নিশ্চয়ই দেখো, বা বড়শি বা বারবেট বলা হয় এটাকে, ইংরেজি মনে রাখবে, ইংরেজি টার্মটা মনে রাখবে তাহলেই হবে, ঠিক আছে। আকশি নদীর আকশি তোমার আঁকতে হয়, যদি দেখো আকশি রূপী নদী বিন্যাস এর ছবি কিরকম হয়, এই একটা নদী যাবে, এই প্রধান নদী যাবে, এই প্রধান নদী যাবে, এই নদীর সাথে এসে উপনদীটা এইভাবে মিলবে, মিলিতে হবে না, মিলবে, মিলার কারণ আছে, ঠিক আছে। উদাহরণগুলো তোমরা বইয়ে সব দেওয়া আছে, উদাহরণগুলো পারবে, আমার কাছে সব উদাহরণগুলো সবটা নেই, যেমন আয়তকার নদী বিন্যাস সোন বেতোয়া নদীতে দেখা যায়, বৃক্ষরূপী নদী, জাফরিরূপী নদী আমাদের ভারতের আরাবল্লী পার্বত্য অঞ্চলে বা আরাবল্লী পাহাড়ি অঞ্চলে দেখা যায়, আয়তকার আবার বলতে পারো আরাবল্লী পর্বত আয়তকার দেখা যায়, আবার বৃক্ষরূপী হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে কি তোমার গ্যাঙ্গেটিক যে প্লেন আছে সেখানে কিন্তু আমরা বৃক্ষরূপী জলনির্গম প্রণালী দেখতে পাই, বা গোদাবরী এই যে সমস্ত উপনদীগুলো আছে সেই উপনদীগুলো মিলিত হয়ে তোমার হচ্ছে গিয়ে বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর সৃষ্টি করে। উদাহরণগুলো একবার দেখে নেবে। তাহলে দেখো আকশি বা বর্ষিরূপী বা বারবেট যে সমস্ত নদী বিন্যাস গুলো আছে সেখানে কি হচ্ছে, সেখানে একটি মূল নদী হয়ে প্রবাহিত হবে, এবং মূল নদীর সাথে কি হবে, এইভাবে উপনদীটি মিলিত হবে। এখন উপনদীটি এই যে মিলিত হচ্ছে কারণ আছে, কেন এটা মিলিত হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে গিয়ে, এটা আমরা নদীগ্রাসে পড়েছি, যে দুটি নদী যখন পাশাপাশি প্রবাহিত হয়, যেটি শক্তিশালী নদী, সেই শক্তিশালী নদীটি নদীটিকে গ্রাস করে, ঠিক আছে, অপর গ্রাস করে, এবং তখন বা উপ অনুগামী নদীটির জল প্রধান অনুগামী নদীটি দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে দেখো এই ধরনের যে প্যাটার্ন, এই ধরনের প্যাটার্ন মূলত নদীগ্রাসের ফলে গড়ে ওঠে, যখন মূল নদী তার উপনদীকে গ্রাস করছে, মূল নদী এটা তার উপনদীকে গ্রাস করছে। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসে যে নদী গ্রাসের ফলে, বহুবার এসছে এটা, নদী গ্রাসের ফলে কোন ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে, তখন বলবে আকশি, বর্ষি বা অসঙ্গত, অনেক সময় এটাকে অসঙ্গত বলা হয়, অসঙ্গত অনেক সময় বলা হয়। তাহলে প্রধান বৈশিষ্ট্য লিখবে যেটা কোথায় দেখা যেতে পারে, আমরা জানি নদীগ্রাস কোথায় ঘটে, নদীগ্রাস স্যার ঘটে যে উৎস অঞ্চলে, মানে উৎস অঞ্চলে নদীর যেখানে উৎস হয়েছে, যেখানে নদীর গতিবেগ বেশি থাকে, ক্ষয় করার প্রবণতা বেশি থাকে, সেখানে তো নদীগ্রাস হবে। নদীগ্রাস আমাদের কি বদ্বীপ অঞ্চলে নদীগ্রাস হয়? বদ্বীপ অঞ্চলে নদীগ্রাস হয় না, ঠিক আছে। নদীগ্রাস কোথায় হয় না, উৎস অঞ্চল। তাহলে আমরা এই ধরনের প্যাটার্ন আমরা কোথায় দেখতে পাবো, এই ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাবো নদীর উৎস অঞ্চলে, পরীক্ষাতে কিন্তু এটাও আসতে পারে, উৎস অঞ্চলে। এটা একটা গেল। দুইয়ে কি, নদী গ্রাসের ফলে এই ধরনের প্যাটার্ন সৃষ্টি হয়, নদী গ্রাসের ফলে, গ্রাসের ফলে এই ধরনের বিন্যাস সৃষ্টি হয়, এই ধরনের বিন্যাস সৃষ্টি হয়, ঠিক আছে। এই যে বাঁক নিয়ে আকশি কিরকম হয়, আকশিতে এরকমই হয়, আকশি দিয়ে আমরা টানি না কোনো কিছু, যে গ্রামের ছেলে তারা বুঝতে পারে আকশি দিয়ে কোনো ডালপালা আমরা ভাঙি, ঠিক আছে। তাহলে কি, সেটি হচ্ছে গিয়ে বাঁক নিয়ে যেহেতু মিলিত হচ্ছে, এই জন্য এটাকে আকশিও বলা হয়, এই জন্য এটা বর্ষিও বলা হয়, ঠিক আছে। তাহলে বাঁক নিয়ে মিলিত হওয়ার জন্য এটাকে আমি আর লিখছি না, বর্ষি বা আকশি দেখা যায়। আচ্ছা, এটার উদাহরণটা বলে দিচ্ছি, এই ধরনের উদাহরণ কোথায় দেখা যায় নদী বিন্যাস, না লিখবে বিহারে এই ধরনের আকশি রূপী, যদি বলে বিহারে এই ধরনের আকশি রূপী, আকশি রূপী বিন্যাস দেখা যায়, বাস। তাহলে বর্ষি বা আকশি রূপী কি আমরা দেখলাম, নদীগ্রাস মনে রাখবে, এইটা মনে রাখবে, এটার থেকে তুলে তুলে কোশ্চেন দেয়, এটা নদীগ্রাস, নদীগ্রাসের ফলে এই ধরনের
বিন্যাস কিন্তু গড়ে ওঠে। এটা গেল 4 নাম্বার, অসঙ্গত। তারপরে আছে বিনুনি আকৃতির নদী বিন্যাস, এটাতেই কিন্তু কোশ্চেন আসে। বিনুনি, বেনুনিটা কিরকম হয়? 5 বিনুনি, বিনুনি আকৃতি। মেয়েদের বিনুনি দেখেছো নিশ্চয়ই, চুলের বিনুনি কিরকম হয়? চুলের বিনুনি যখন মেয়েরা করে, নদী বিন্যাস, সেটা আমি পুরোটাই লিখে দিলাম। এটাকে ইংরেজি টার্মটা কিন্তু মনে রাখবে, এটাকে তোমার যেমন এটাকে বারবেড বলে, ব্রেইডেড বলা হয় এটাকে। এই ইংরেজি টার্মগুলো মনে রাখবে কিন্তু, ঠিক আছে? বিনুনি আকৃতি, বিনুনি কি রকম হয়? মেয়েদের চুলের বিনুনি তোমরা নিশ্চয়ই জানো। বিনুনি কি রকম হয়? দুটো চুলকে আঁকি বুকি যখন আঁকা হয়, তখন সেটা বিনুনি রূপী নদী বিন্যাস হয়। এখন এই ধরনের নদী বিন্যাস, এই ধরনের নদী বিন্যাস হচ্ছে গিয়ে সৃষ্টি হতে গেলে কিছু নিয়ন্ত্রক থাকতে হবে, বা কিছু প্রি কন্ডিশন থাকতে হবে। কি কি শর্ত থাকতে হবে? প্রধান শর্ত হবে, বিনুনি মানে কি, নদী যখন এরকম প্রধান একটি মেন স্ট্রিম থাকবে, এই স্ট্রিমের মধ্যে দিয়ে অনেক ছোট 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 এইভাবে তোমার দ্বীপের সৃষ্টি হবে। সেই দ্বীপের মধ্য দিয়ে তোমার হচ্ছে গিয়ে এইভাবে নদী যখন এঁকে বেঁকে এইভাবে প্রবাহিত হবে, বা এঁকে বেঁকে প্রবাহিত হবে, তখন সেটা হবে বিনুনি রূপী নদী বিন্যাস, জানো সেটা। এখন হচ্ছে গিয়ে নিয়ন্ত্রককে, এই ধরনের নদী বিন্যাস কোথায় সৃষ্টি হয় প্রথমেই জানতে হবে। না, এই ধরনের নদী বিন্যাস সৃষ্টি হচ্ছে গিয়ে তোমার নদীর মোহনায় বা বদ্বীপ অঞ্চলে। তাহলে আমরা আগে জানি যে কোথায় সৃষ্টি হচ্ছে, বদ্বীপ অঞ্চল। তাহলে পরীক্ষাতে যদি দেয় যে বদ্বীপ অঞ্চলে কোন ধরনের নদী বিন্যাস দেখা যায়, তখন বলবে যে বিনুনি আকৃতি। আরেকটি মনে রাখবে যে পলল বেজনী অঞ্চলে, পলল বেজনী অঞ্চলে এই ধরনের বিন্যাস গড়ে ওঠে, এই ধরনের বিন্যাস গড়ে ওঠে। কেন গড়ে ওঠে? কেন গড়ে ওঠে তার জন্য কিছু শর্ত চাই। কারণ এই যে নদী এঁকে বেঁকে যাচ্ছে, এই যে নদী এঁকে বেঁকে যাচ্ছে, এটা কখন হয় এঁকে বেঁকে যায়? যখন ঢালের পরিমাণ কমে যায়, অথবা নদী যে ডিপোজিশন গুলো নিয়ে আসছে, যে সেডিমেন্ট গুলো নিয়ে আসছে, সেই সেডিমেন্টের পরিমাণ যখন বেড়ে যায়, তখন কি হয়? সেগুলো নদীবক্ষে জমা হয়ে যায় এবং নদী চর বা নদী দ্বীপের সৃষ্টি হয়, এবং সেই দ্বীপগুলোকে আর ক্ষয় করতে পারে না, তখন নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে এক্ষেত্রে নিয়ন্ত্রক, প্রধান নিয়ন্ত্রক হচ্ছে দুটি। প্রধান নিয়ন্ত্রক আমরা বলতে পারি দুটি। একটি কি? একটি হচ্ছে গিয়ে তোমার ঢালের যখন পরিমাণ কমে যায়, ঢালের পরিমাণ যখন কমে যায়, আরেকটি কি হবে? আরেকটি হচ্ছে গিয়ে নদীর বহন ক্ষমতা, নদীর বহন ক্ষমতা বাড়লে। নদীর বহন ক্ষমতা বাড়লে মানে কি? নদী আরো ডিপোজিশন, আরো সেডিমেন্ট বেশি করে কিন্তু বয়ে নিয়ে আসে। বেশি করে যদি বয়ে নিয়ে আসে, তখন কি হয়? ওই সেডিমেন্ট গুলো নদীবক্ষে জমা হয়, এবং যে ব্রেডেড যে ড্রেনেজ প্যাটার্ন, সেই ড্রেনেজ প্যাটার্নের সৃষ্টি করে বিনুনির মতো। এই যে নদী এঁকে বেঁকে কিন্তু প্রবাহিত হবে। তো এই ধরনের নদী বিন্যাস কোথায় দেখা যেতে পারে? আমি বললাম যে হচ্ছে কি তোমার আমাদের নিম্নগাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে দেখা যেতে পারে, বা তরাই অঞ্চলে, বা ভাবর অংশে। বা এটা ভালো জিনিস, এখানে লিখতে পারে যে তরাই এবং ভাবরে কোন ধরনের নদী বিন্যাস দেখা যায়। তরাই, ভাবর এবং নিম্ন গঙ্গা, নিম্ন গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে। তরাই ভাবরটা মনে রাখবে, নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই ধরনের নদী বিন্যাস দেখা যায়, বিনুনি আকৃতি। ঠিক আছে, এইবারে আছে দেখো হেরিং বোন। হেরিং মাছের বোনের মতো বা হেরিং মাছের হাড়ের মতো কিছু নদী বিন্যাস হয়, সেগুলোকে হেরিং বোন প্যাটার্নও বলা হয়। ঠিক আছে, এখন কোথায় দেখা যেতে পারে হেরিং মাছের হাড় কি রকম হয়? বা এটাকে মানুষের পাঁজরের ন্যায়ও বলে। বুকের পাঁজরের মানুষের যেরকম হাড় হয়, সেরকম একটা মেন হাড় থাকে, তার দুই দিক থেকে এসে যখন মিলিত হয়, তখন শেপটা যখন হাড়ের মতো হয়, তখন সেটা হেরিং বোন। অ্যাকচুয়ালি হেরিং বোনে হেরিং মাছের হাড় থেকে এসছে। হেরিং মাছের হাড় কি রকম হয়? হেরিং বোন, হেরিং মাছের হাড় কি রকম হয়? থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে,
এরকম থাকবে, এরকম থাকবে, এরকম, 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 এরকম। ঠিক আছে, হেরিং বোন শেপ। হুম। ক্ষমতা, বহন ক্ষমতা যখন হ্রাস হবে, বহন ক্ষমতা যখন হ্রাস কখন হবে? ঢালের পরিমাণ যখন কমে যায় তখনই হ্রাস হয়। ঠিক আছে, বহন যদি ঢালের পরিমাণ কমে যায় তখন নদী যে পরিমাণ সেডিমেন্ট নিয়ে আসছে সেই পরিমাণ সেডিমেন্ট আর বয়ে নিয়ে যেতে পারে না। তখন কি হয়? তখন সে সেডিমেন্টটা নদীর বক্ষে বসে যায়। ওই জন্য সেটাকে বলা হচ্ছে ঢালের পরিমাণ কমে গেলে। আর ২ নম্বরে হচ্ছে নদীর বহন ক্ষমতা বাড়ে। নদীর বহন ক্ষমতা অনেক সময় বাড়লে কি হয়? প্রচুর পরিমাণ সেডিমেন্ট আসে, সেই সেডিমেন্ট গুলো অন্য কোথাও সঞ্চয়। ঠিক আছে, এটা হচ্ছে বিনুনি আকৃতির নদী বিন্যাস। তাহলে দেখো যেটা পড়ছিলাম সেটা হচ্ছে হেরিং বোন শেপ। হেরিং বোন শেপ হচ্ছে গিয়ে হেরিং মাছের হাড়ের যে শেপ হয় সেই তাকে হেরিং বোন বলা হয়। এবং এই স্ট্রাকচারটা কোথায় সৃষ্টি হবে? দেখো, একটি প্রধান নদী এভাবে সমান্তরালে চলে যাবে, সমান্তরালে যাবে, এবং দুই দিক থেকে উপনদীগুলি কিরকম ভাবে এসে মিশবে। ঠিক আছে, উপনদীগুলি এসে মিলিত হবে, এখানে কোনো অ্যাঙ্গেলের কোনো ব্যাপার নেই, এটা নির্দিষ্ট কোণে কিন্তু এসে মিলিত হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রধান নদী এইভাবে সমান্তরালে চলে যাবে। এটা হচ্ছে কি আমরা জানি যে এই ধরনের নদী বিন্যাস দেখা যায় যেখানে গভীর উপত্যকা, মানে নদীগুলো ডিপ গর্জের সৃষ্টি করে, গভীর গিরিখাতের সৃষ্টি করে, বা হচ্ছে কি তোমার আহ গভীর ক্যানিয়নের সৃষ্টি করে, ক্যানিয়নে দেখা যায় গভীর গিরিখাতের সৃষ্টি করে, ভেতর দিয়ে যায়। তখন কি হয়? আশেপাশের যে ঢাল, পাহাড়ি অঞ্চলের যে ঢাল, যদি নদীটা গভীর ভাবে ক্ষয় করে যায় তাহলে ঢালগুলো খুব তোমার হচ্ছে গিয়ে বেশি হয়। ঢাল বেশি থাকার ফলে কি হয়? আহ দ্রুত পরবর্তী নদীর সৃষ্টি হয়। ঠিক আছে, সেই দ্রুত পরবর্তী নদীগুলো এসে প্রধান নদীর সাথে মিলিত হয়ে যে নকশা বা প্যাটার্ন সৃষ্টি করছে, তখন সেটা হচ্ছে কি তোমার হেরিং বোন। তাহলে এখানে বৈশিষ্ট্যতে কি লিখবে? এটা কোথায় দেখা যায়? লিখবে যখন গভীর নদী উপত্যকা খুব গভীর হয়, পার্বত্য অঞ্চলে অবশ্যই, কিন্তু এটা পার্বত্য অঞ্চলে দেখা যায়। নদী উপত্যকা যখন খুব গভীর হয়, উপত্যকা যখন খুব গভীর হয়, এটা একটা গভীর হয়, গভীর হওয়ার ফলে কি হবে? এই চ্যানেলটা, এই প্যাটার্নটা মোটামুটি স্ট্রেট থাকে। ঠিক আছে, ২ নম্বরে কি হবে? ২ নম্বরে হচ্ছে কি এই যে দুই পাশের উপত্যকার যে ঢালটা হবে সেটা খাড়া ঢাল হবে, এবং এই যে নদীগুলো, এই নদীগুলো দৈর্ঘ্য তুলনামূলক ছোট হবে। ঠিক আছে, তুলনামূলক ছোট হবে। এবং কি, এবং খাড়া ঢাল থেকে, এই দুই পাশের খাড়া ঢাল থেকে, দুই পাশের খাড়া ঢাল থেকে নদীগুলি মূল নদীর সাথে মিলিত হয়ে, মূল নদীর সাথে মিলিত হয়ে, মিলিত হয়ে কি করছে? মিলিত হয়ে হেরিং মাছের কাঁটা, হেরিং, হেরিং ধরনের মাছ আমরা জানি, হেরিং মাছের কাঁটা বা হচ্ছে কি মানুষের পাঁজরের ন্যায়, মানুষের বক্ষের পাঁজরের ন্যায়, মানুষের পাঁজর বলতে আমরা বক্ষের পাঁজরে বলি, মানুষের পাঁজরের ন্যায় যে বিন্যাস, যে বিন্যাস সেটি কি? সেটি হচ্ছে গিয়ে হেরিং বোন শ্রেণীর বিন্যাস হয়েছে। এটি গেল হেরিং বোন। তাহলে এখানে বারবেট গেল, বেইডেড গেল, হেরিং বোন গেল। এইবারে দেখো আছে ৭ নম্বরে আছে সমান্তরাল নদী বিন্যাস। সমান্তরাল হচ্ছে গিয়ে এটাও খাড়া ঢালযুক্ত অঞ্চলে দেখা যায়, যখন নদীগুলো, একটি প্রধান নদী থাকবে পার্বত্য অঞ্চল বরাবর, এবং সেই পার্বত্য অঞ্চল থেকে প্র অনুগামী নদী বা ছোট ছোট অনুগামী নদী যখন নিচের দিকে প্রবাহিত হয়, তখন যে নদী বিন্যাস গড়ে ওঠে তখন সেটাকে সমান্তরাল। এটা কিভাবে সৃষ্টি হচ্ছে দেখো, সমান্তরাল নদী বিন্যাসে ৭ নাম্বার সমান্তরাল, প্রথমত সমান্তরাল নদী বিন্যাস হতে গেলে এটা আমরা জানি যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে এই ধরনের নদী বিন্যাস দেখা যায়। তাহলে পশ্চিমঘাট পর্বতে তোমার হচ্ছে গিয়ে পশ্চিমের যে ঢাল আছে সেই ঢালের দিকে আমরা জানি সেই ঢাল হচ্ছে তীব্র ঢাল বা খাড়া ঢাল, সেই খাড়া ঢালে এই ধরনের সমান্তরাল নদী বিন্যাস কিন্তু দেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে প্রথম পয়েন্ট করবে যে খাড়া ঢাল, খাড়া ঢাল বা তীব্র ঢাল যুক্ত অঞ্চলে,
এই ধরনের নদী বিন্যাস দেখা যায়। ঠিক আছে, এই ধরনের নদী বিন্যাস তার মানে হচ্ছে কি একটি প্রধান এইভাবে নদী প্রবাহিত হবে, প্রধান নদী প্রবাহিত হবে, এবং এই নদীর দুই সাইডের যে নদীগুলো থাকবে, উপনদীগুলো থাকবে, বা অনুগামী নদী বা পরবর্তী নদী যেগুলো থাকবে সেগুলো এই সাইড বরাবর প্রবাহিত হবে, একটি সাইড বরাবর প্রবাহিত হবে, আমরা জানি এইভাবে প্রবাহিত হবে। কোন একটি দিকে এদিকে ঢালটা বেশি আছে, ঠিক আছে, এইভাবে একটি প্রধান নদী থাকবে, বা এটা নাও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, শুধু এইভাবেও থাকতে পারে নদীগুলো, কোনো অসুবিধা নেই, ছবি যাতে সুন্দর হয় এই জন্য এটা করা হচ্ছে। তার মানে সমান্তরাল নদী বিন্যাসে আমরা কি দেখতে পাচ্ছি, এইভাবে একটি প্রধান নদী যাবে এবং সেই নদীর উপনদীগুলি এইভাবে এইভাবে কিন্তু প্রবাহিত হবে। তাহলে খাড়া বা তীব্র ঢালযুক্ত অঞ্চলে দেখা যায়, খাড়া ঢালযুক্ত অঞ্চল কিরকম হতে পারে, হকব্যাক যুক্ত হতে পারে, বা কুয়েস্তা থাকতে পারে, কুয়েস্তার একটা দিক, বা একনত গঠন হতে পারে, একনত গঠন হতে পারে। ঠিক আছে, 3 নাম্বার বৈশিষ্ট্যতে আমরা বলতে পারি যে অনেকগুলো নদী, এগুলোকেও হচ্ছে গিয়ে অনুগামী নদী বলা হয়। ঠিক আছে, অনেকগুলো অনুগামী নদী, অনুগামী নদী যখন পর 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 প্রবাহিত হয়, ঠিক আছে, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে কোথায় দেখা যায়, আমি বলে দিচ্ছি উদাহরণটা, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে দেখা যেতে পারে। তারপর হচ্ছে কি শিবালিকের দক্ষিণ ঢাল, আমরা জানি শিবালিকের উত্তর ঢাল কি, স্লোপটা মৃদু, শিবালিকের যে দক্ষিণ ঢাল আছে মানে আমাদের যে গ্যাংগেটিক প্লেনের দিকটা সেই দিকের ঢাল বেশি, সেই ঢালে কিন্তু এই ধরনের নদী বিন্যাস দেখা যেতে পারে। ঠিক আছে, এবার দেখো 8-এ আসবো আমরা, অঙ্গুরীয় নদী বিন্যাস, মানে আংটির ন্যায় হবে, অঙ্গুরীয় নদী বিন্যাস। অঙ্গুরীয় নদী বিন্যাস সাধারণত কি অঞ্চলে দেখা যায়, গম্বুজ গঠন হতে হবে, আংটির মতো হবে, কি রকম হবে, এই ধরনের হবে এখান, ঠিক আছে, নদী এদিকে আছে ছবি, এদিকে ছবি, এই ধরনের নদী বিন্যাস কোথায় হতে পারে, এই ধরনের নদী বিন্যাস সাধারণত গোলাকার যে আংটির মতো হচ্ছে, এটা এইরকম সাধারণত গম্বুজ গঠনযুক্ত অঞ্চলের উপরের অঞ্চলটাতে হতে পারে। কেন হতে পারে না, আমরা উদ্ধভঙ্গের বৈশিষ্ট্যতে পড়েছিলাম যে উদ্ধভঙ্গের যে কেন্দ্র আছে, দেখো এটা কেন্দ্র বা হচ্ছে গিয়ে সেন্টার বা কোর আমরা বলতে পারি, এই সেন্টারে কি আছে, সেন্টারে আছে কঠিন শিলা, এবং এই কঠিন শিলার আশেপাশে কি আছে, কঠিন শিলার আশেপাশে কোমল শিলা আছে, মানে তুলনামূলক কোমল শিলা আছে। সুতরাং এই কোমল শিলা বরাবর যেহেতু কঠিন শিলাটাকে সেইভাবে ক্ষয় করতে পারছে না, সেই জন্য কি, সেই জন্য এই কোমল শিলা বরাবর কি হয়েছে, অনুগামী নদীর সৃষ্টি হয়েছে, এবং সে এই কোমল শিলাটাকে, যে অঞ্চল বরাবর কোমল শিলাটা আছে সেই অঞ্চল বরাবর এই কোমল শিলাটাকে প্রধান অনুগামী নদীটি আস্তে আস্তে কিন্তু ক্ষয় করে গেছে। ঠিক আছে, সেটা এদিক, একটি অনুগামী নদী এদিক দিয়ে এসছে, একটি অনুগামী নদী এদিক দিয়ে আসছে। মাঝখানে কেন অনুগামী নদীর সৃষ্টি হয়নি না, মাঝখানে সৃষ্টি হয়নি এই কারণে, মাঝখানে আমরা জানি ঊর্ধ্বভঙ্গের কেন্দ্রে কঠিন শিলা থাকে, কঠিন শিলার জন্য ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি হয়, ক্ষয় প্রতিরোধ বেশি হওয়ার কারণে যেখানে অপেক্ষাকৃত নরম শিলা আছে সেই নরম শিলা বরাবর কি সৃষ্টি হয়েছে, অনুগামী নদীর সৃষ্টি হয়েছে, এবং এটা গোলাকার শেপ, যেহেতু আংটির মতো শেপ হয় সেই জন্য এটাকে অঙ্গুরীয় নদী বিন্যাস বলা হয়। তাহলে বৈশিষ্ট্যতে আমরা কি বলতে পারি, বৈশিষ্ট্যতে আমরা বলতে পারি যে গম্বুজ গঠনযুক্ত অঞ্চলে দেখা যায়, হয়েছে, তার মানে গম্বুজ গঠন মূলত ঊর্ধ্ববঙ্গ, এখানে লিখতে পারি যে ঊর্ধ্ববঙ্গ অঞ্চল, ঊর্ধ্ববঙ্গ অঞ্চল, এবং ঊর্ধ্ববঙ্গ অঞ্চলে আমি আর বৈশিষ্ট্যগুলো বলছি না, ঊর্ধ্ববঙ্গ অঞ্চলে কি হচ্ছে, এই কঠিন শিলা, এই কোমল শিলা, ঠিক আছে, কঠিন শিলা পুরোটাই, এখানে আছে কোমল শিলা, এই কোমল শিলা বরাবর তুলনামূলকভাবে ক্ষয় পেয়ে অনুগামী নদী কিন্তু প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তাহলে গম্বুজের ঢাল বরাবর কি হবে, প্রধান নদীগুলো নিচের দিকে, এটা অ্যাকচুয়ালি শেপটা করা হয়েছে একটু নিচের দিকে প্রবাহিত হয়েছে,
আমি এটাকে উপর থেকে দেখছি বলে, উপর থেকে বার্ডস আই ভিউ করেছি বলে দেখতে এরকম লাগছে, ঠিক আংটির মতো লাগছে। কিন্তু এই এই যে নদীটা, এই নদীটা আস্তে 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 তার ক্ষয় করে সে নিচের দিকে নামছে, ক্ষয় করে সে নিচের দিকে নামছে। কিন্তু উপর থেকে যদি আমরা দেখি সেটা ঠিক আংটির মতো হবে, আংটি যে গোলাকার যেরকম আংটি হয় ঠিক আংটির মতো হবে। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্যতে বলবে যে এখানে নদীগুলি গম্বুজকে বেষ্টন করে চক্রাকারে প্রবাহিত হয়। আচ্ছা, পাহাড়ি অঞ্চলের রাস্তা দেখেছো কিরকম হয়? চক্রাকারে উপরের দিকে ওঠে। তুমি যদি উপর থেকে কোনো পাহাড়, একটা শুধুমাত্র পাহাড়ের সেই রাস্তাটাকে দেখার চেষ্টা করো, দেখবে সেটা এই গোলাকারেই মনে হবে উপর থেকে। ঠিক অঙ্গুরিকার নদী বিন্যাসের ক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, নদীগুলি কি করছে, এটা গম্বুজকে বেষ্টন করে চক্রাকারে প্রবাহিত হয়। ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে সেগুলি কোমল শিলাস্তরকে ক্ষয় করে, এবং কোমল শিলাস্তরকে ক্ষয় করার ফলে কি পাশাপাশি যে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ছোট ছোট উপনদী এগুলো এসে সমকোণে মিশছে, এদিক থেকে সমকোণে মিশছে, এদিক থেকে সমকোণে মিশছে। তাহলে এখানে বলবে যে মূল নদীর সাথে, এখানেও কিন্তু সমকোণে মিশে, মূল নদীর সাথে উপনদীগুলি কেমন মিশছে? সমকোণে মিশছে। মিশছে। বাকি বৈশিষ্ট্যগুলো তো আমি মুখে বলে দিলাম, ওখানে তো আর লেখার কিছু নেই। এরপরে দেখো আছে কেন্দ্র বিমুখ এবং কেন্দ্রমুখী। ঠিক আছে, 9 নম্বরে থাকবে কি? 9 নম্বরে থাকবে কেন্দ্র বিমুখ, মানে হচ্ছে কি কেন্দ্র থেকে যেগুলো দূরে চলে যাচ্ছে সেগুলো হচ্ছে কি কেন্দ্র বিমুখ, সেন্টি সেন্ট্রিফিউগাল যেটাকে বলা হয়। এবং কেন্দ্রমুখী যেটা হচ্ছে কি বেসিন অঞ্চলে দেখা যায়, যে সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন যেটাকে বলা হয়। তাহলে কেন্দ্রমুখী হিসেবে আমরা যদি বলি, কেন্দ্রমুখী আর কি, যেটা কেন্দ্রের দিকে আসছে 9 নম্বরে, কেন্দ্রমুখীতে আমরা যদি বলি মানে কেন্দ্রের দিকে মুখ করে আসে, কেন্দ্রের দিকে মুখ করে আসছে, তার মানে কোনো ভ্যালি, কোনো উপত্যকায়, ধরো যদি বেসিন, কোনো একটা অঞ্চলে এরকম বেসিন অঞ্চল থাকে, এই অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে একটা বেসিন আছে, এই বেসিনে কি হবে, নদীগুলো যদি উঁচু অঞ্চল থাকে, এগুলো যদি উঁচু অঞ্চল থাকে, নদীগুলো কি হবে, নদীগুলো সৃষ্টি হয়ে চারিদিক থেকে কোন দিকে আসবে? এইদিকে আসার চেষ্টা করবে। ঠিক আছে, এটি নির্দিষ্ট কেন্দ্রের দিকে আসার চেষ্টা করবে, এটাকেই বলা হয় কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। সুতরাং এই ধরনের কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী বা সেন্ট্রিপিটাল, ঠিক আছে, সেন্ট্রিপিটাল যেটাকে বলা হয়, সেন্ট্রিপিটাল ইংরেজিটা লিখে দিচ্ছি, এটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়। সেন্ট্রিপিটাল প্যাটার্ন, সেন্ট্রিপিটাল প্যাটার্ন কোথায় দেখা যায় না? সেন্ট্রিপিটাল প্যাটার্ন বেসিন অঞ্চল। এখন বেসিন কেমন হতে হবে? বেসিন কেমন হয় না, আমরা জানি বেসিন হয় সিঙ্কহোল, ওয়ান টাইপ অফ বেসিন, সিঙ্কহোল, বড় যদি সিঙ্কহোল হয় সেখানেও দেখা যেতে পারে। তারপরে থাকবে ক্যালডেরা, ক্যালডেরাতে দেখা যেতে পারে। তারপরে কিসে দেখা যেতে পারে? তারপরে জ্বালামুখে দেখা যেতে পারে। তারপরে কোথায়? তারপরে প্লায়া হ্রদে দেখা যেতে পারে। প্লায়া তোমরা নিশ্চয়ই পড়েছো, প্লায়া, প্লায়া হ্রদের চারিদিকে দেখা যেতে পারে। তাহলে কোশ্চেন এগুলোর থেকে আসবে, ডেফিনেশন থেকে, যে সিঙ্কহোল, ক্যালডেরা, জ্বালামুখ, প্লায়া হ্রদ। তোমাকে শুধুমাত্র বেসিন তুমি পড়ে চলে গেছো, বাকিটা জানো না, তাহলে কিন্তু গুলি যাবে। মনে রাখবে সিঙ্কহোল যদি বলে ক্যালডেরায় কোন ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে, তখন তো তুমি কনফিউজ, তোমাকে তো আন্দাজে করতে হবে যে কেন্দ্রমুখী গড়ে ওঠে, সেটাও তো তুমি আন্দাজে করবে না। তোমাকে জানতে হবে শৃঙ্খলে কেন্দ্রমুখী হয়, ক্যালডেরাতে কেন্দ্রমুখী হয়, জ্বালামুখে কেন্দ্রমুখী হয়, প্লায়া হ্রদের চারিদিকে কেন্দ্রমুখী হয়। ঠিক আছে, যেখানে চারিদিক থেকে নদীগুলো এসে কোনো একটা জায়গাতে এসে মিশে হ্রদের সৃষ্টি করবে, তখন সেটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। আচ্ছা, এখানে উদাহরণ হিসেবে একটি প্রধান উদাহরণ আমরা বলতে পারি, যে মণিপুরের যে তোমার লোকটাক যে হ্রদ আছে, মণিপুরের যে লোকটাক হ্রদ, সেই লোকটাক হ্রদটিতে, লোকটাক হ্রদের চারিপাশে হ্রদটি সৃষ্টি হয়েছে কি কারণে? মণিপুরের যে লোকটাক যে হ্রদ, সেই হ্রদ সৃষ্টি হয়েছে চারিদিক থেকে নদী প্রবাহিত হয়ে সেই জলগুলো সেখানে সঞ্চিত হয়েছে, তাই জন্য সেখানে যে লোকটাক হ্রদের সৃষ্টি হয়েছে। এই মণিপুরের লোকটাক হ্রদের চারিপাশে এই ধরনের কিন্তু তোমার হচ্ছে কি কেন্দ্র যে মুখী, সেই কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী দেখা যায়। তাহলে একটা বললাম মণিপুরের লোকটাক হ্রদের চারিপাশে, এটা মনে রাখবে উদাহরণে। আর এখানে মনে রাখবে আরেকটি, যে
নেপালের কাঠমান্ডু উপত্যকায়, এটা অনেক সময় দেয় পরীক্ষাতে, নেপালের কাঠমান্ডু ভ্যালিতে, কাঠমান্ডু উপত্যকায় এই ধরনের নদী বিন্যাস দেখা যায়। বাস, এটা গেল কেন্দ্রমুখী। ঠিক আছে, এরপরে দেখো আছে কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী কোনগুলো? বিমুখ, রেডিয়াল বলা হয় এটাকে, রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন মনে রাখবে। 10 তাহলে আসছে কেন্দ্র বিমুখ, কেন্দ্র বিমুখ বা রেডিয়াল, বা তোমার হচ্ছে সেন্টিফিউগাল বলা হয় এটাকে, রেডিয়াল, রেডিয়াল প্যাটার্ন, রেডিয়েট করা, কোন একটি জায়গা থেকে যখন ছড়িয়ে পড়ছে নদীগুলো তখন সেটাকে কেন্দ্র বিমুখ বলা হয়। কেন্দ্র বিমুখ, কেন্দ্র বিমুখ হচ্ছে গিয়ে তাহলে কোথায় সৃষ্টি হতে পারে না, কেন্দ্র বিমুখ নদী বা ড্রেনেজ প্যাটার্ন যেখানে কোনো গম্বুজ থাকবে বা আগ্নেয় শঙ্কু থাকবে, সেই গম্বুজ বা আগ্নেয় শঙ্কু থেকে কি হচ্ছে, নদীগুলি উচ্চভূমি থেকে বা কোন একটি উঁচু ভূমি আছে সেই ভূমি থেকে তার ঢালকে অনুসরণ করে যখন চারিদিকেও নদী প্রবাহিত হচ্ছে তখন সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় কেন্দ্র বিমুখ। এবং এটাকে বার্ডস আই ভিউ হিসেবে যদি দেখো কি হবে, ড্রেনেজ প্যাটার্ন এরকম ধরো বিশাল বড় একটা গম্বুজ আছে, এই গম্বুজের চারিদিক থেকে নদী তোমার প্রবাহিত হচ্ছে এইদিকে 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 নিচের দিকে নামছে। এটাকে যদি বার্ডস আই আমরা ভিউ করি তাহলে দেখতে কি রকম লাগবে, দেখতে আমরা যদি ড্রোন শট নিই আর কি তাহলে দেখতে কি রকম লাগবে, দেখতে ঠিক এরকম লাগবে। সরি, এটা এইভাবে হবে, এই দিক থেকে হবে, এই দিক থেকে, এই দিক থেকে হবে। ঠিক এরকম লাগবে যদি ঠিক উপর থেকে দেখো, ঠিক দেখতে তোমার এই রকম লাগবে, মানে উপর থেকে যদি দেখো তার মানে কোন একটি জায়গা থেকে নদীগুলো ডাইরেকশন সব কিন্তু এদিকে আছে, এদিকে, এদিকে করে দেবে, এদিকে নদীর যতক্ষণ অ্যারো দেবে ততক্ষণ না সেটা তো হবে না ইন্ডিকেট। তাহলে দেখো কেন্দ্র বিমুখ হচ্ছে কি, কোথায় দেখা যাচ্ছে কেন্দ্র ভূমি বিমুখ যে হচ্ছে গিয়ে জল নির্গম প্রণালী, সেটি হচ্ছে কি কোনো উত্থিত গম্বুজ বা শঙ্কু আকৃতির কোনো আগ্নেয় শঙ্কু থাকবে, সেই শঙ্কু থেকে যখন নদীগুলি চারিদিকে তার ঢাল অনুযায়ী ছড়িয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে কেন্দ্র বিমুখ। বা অনেক সময় তোমাদের পরীক্ষক ঘুরিয়েও দিতে পারেন যে অবশিষ্ট পাহাড়ে, অবশিষ্ট পাহাড়ে কোন ধরনের নদী বিন্যাস দেখা যায়। আমাদের পরেশনাথ যে পাহাড় আছে তোমার হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডে, সেই ঝাড়খণ্ড অবশিষ্ট পাহাড়, ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে কিন্তু এই ধরনের কেন্দ্র বিমুখ যে জলনির্গম প্রণালী, সেই জলনির্গম প্রণালী কিন্তু উম দেখা যায়। হুম, তো তাহলে আমরা বলতে পারি ছোটনাগপুরের পরেশনাথ পাহাড়, হাওয়াই দ্বীপের ক্রেটার বা জলনির্গম প্রণালী অঞ্চলে এই ধরনের বিন্যাস। ঠিক আছে, তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কোথায়, ছোটনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়, হাওয়াই দ্বীপপুঞ্জের যে ক্রেটার আছে সেই ক্রেটারেও কিন্তু এই ধরনের জলনির্গম প্রণালী কিন্তু গড়ে ওঠে। ঠিক আছে, এখন এই যে জলনির্গম প্রণালী, প্রধান যে 10টি জলনির্গম, 10টি জলনির্গম প্রণালী। ঠিক আছে, আর একটা আছে 11, এটা হচ্ছে কি অ্যানাস্টোমাইজিং বলা হয়, যেটা জটা জাল রূপী, জটা জাল রূপী হচ্ছে কি আছে, সেটি হচ্ছে কি অ্যানাস্টোমাইজিং। অ্যানাস্টোমাইজিং কোনটা? অ্যানাস্টোমাইজিং হচ্ছে কি জটাল রূপী, ইংরেজিতে কি হবে, ইংরেজিতে হচ্ছে অ্যানাস্টোমাইজিং।
অ্যানাস্ট্রোমাইজিং, বানানগুলো এত ভুল হচ্ছে কি আর বলবো। অ্যানাস্ট্রোমাইজিং মানে হচ্ছে জটা জালরূপী, যেখানে কি হচ্ছে, যেখানে নদীর জলপ্রবাহ কি হচ্ছে বিভিন্ন যেমন জটা হয়, বিভিন্ন শাখা প্রশাখা, চুলের যেমন জটা হয় শক্ত, সেইভাবে কি হচ্ছে চারিদিকে বহু শাখা জায়গাতে গিয়ে মিলিত হয়। তার মানে হচ্ছে কি একসাথে বহু নদী একটা নদীর সাথে চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে এসে আবার পরবর্তী কোথাও গিয়ে মিলিত হয়েছে, সেটা হচ্ছে কি তোমার জটা জালরূপী। আর মনে রাখবে যে এটাও কিন্তু বদ্বীপ অঞ্চলে দেখা যায়, তাহলে এখানে মনে রাখবে যে এটাও কিন্তু বদ্বীপ অঞ্চলে দেখা যায়। বদ্বীপ অঞ্চলে দেখা যায়। ঠিক আছে, তাহলে এগুলি গেল প্রধান যে আমাদের 10 বা 11টি যে ড্রেনেজ প্যাটার্ন আছে, সেই ড্রেনেজ প্যাটার্নের কিছু কনসেপ্ট।